কেমন আছো আমার নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো, সাবধানে আছো এবং সুস্থ আছো। কেমন চলছে তোমাদের লেখাপড়া? নিশ্চয়ই ভালোভাবে পড়ছো। মনে রেখো, যে কোনো পরিস্থিতিতে আমাদের লেখাপড়া ঠিকমতো চালিয়ে যেতে হবে। আর ক্লাস 9টা খুব ইম্পর্ট্যান্ট। এখন যেই সাবজেক্টটি তুমি পড়ো না কেন, যে অধ্যায় তুমি পড়ো না কেন, ভালোভাবে পড়তে হবে। আর এরকমভাবে চিন্তা করতে হবে যে তুমি এসএসসি পরীক্ষার্থী, যে তুমি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ। কারণ ক্লাস 10-এ তুমি এত সময় পাবে না পড়ার, ঠিক আছে? তাই আমরা 9টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় আছো, যথেষ্ট সময় পাচ্ছ, টিচার অনলাইনে ক্লাস নিচ্ছে তোমাদের সুবিধার্থে, তোমাদের সাহায্য করার জন্য। তোমরা এই সময়টা কিন্তু হেলাফেলায় নষ্ট করবে না, পড়াশোনা করবে ঠিকমতো, এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কাজও করবে। সারাক্ষণ তো আর পড়তে ভালো লাগে না, তাহলে তো বোরিং লাগবে। মনটা যেন তরতাজা থাকে, সতেজ থাকে, তাই লেখাপড়ার পাশাপাশি সেই কাজগুলো অবশ্যই করবে। আর বাড়িতে মাকে বাবাকে কাজে সাহায্য করতে হবে। এই সময় তাদের ওপর খুব প্রেশার যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যথেষ্ট বড়, অনেক ম্যাচিওর। তোমরা কিন্তু বাসার কাজে হাত দিবে, ঠিক আছে? তাহলে তোমাদের এক ধরনের ব্যায়াম হয়ে যাবে, তোমরা মোটা হয়ে যাবে না। আমি শুনেছি যে অনেকের স্বাস্থ্য একটু বেড়ে যাচ্ছে। দেখো, মোটা যেন না হও, এই ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে? আমরা অধ্যায় 12-র জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়টির প্রথম অংশ পড়েছিলাম। দ্বিতীয় অংশটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, মিস একটু অসুস্থ ছিলাম। এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি। জৈব বিবর্তন তত্ত্ব, ঠিক আছে? আমরা পড়া শুরু করি। জৈব বিবর্তন কি? বিবর্তন মানে পরিবর্তন। একসময় মনে করা হতো বর্তমান পৃথিবী যেমন আছে কোটি কোটি বছর আগেও হয়তো এমনই ছিল, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন যে না, এখন যা দেখছি অতীতে তা এমন ছিল না। সময়ের সাথে সাথে, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে জীব টিকে থাকার জন্য তার গঠনগত, আকৃতিগত পরিবর্তন করেছে। কিন্তু এটা আমরা কীভাবে বুঝবো? কারণ এখন তো আমরা বেঁচে আছি, বর্তমানে যা দেখছি তাই। বিভিন্নভাবে প্রমাণ পেয়েছি, যেরকম ফসিল বা জীবাশ্ম, বা আরও কিছু গবেষণা করেছে কিছু বিজ্ঞানী। তা থেকে তারা বুঝতে পেরেছে যে না, পরিবেশ পরিবর্তন হয়েছে, সাথে সাথে জীবের গঠনগত পরিবর্তন এসেছে। এবং এমন কিছু জীব ছিল এক সময় যারা পৃথিবীতে রাজত্ব করত, কিন্তু প্রতিকূল অবস্থার সম্মুখীন হওয়াতে তারা এখন বিলুপ্ত। এই পাঠটি শুরু করার আগে আমরা কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী সম্পর্কে একটু জানি। প্রথমেই দেখো, বিজ্ঞানী জেনোফেন। ইনি আবিষ্কার করেন ফসিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, অনেক আগে ইনি ফসিল আবিষ্কার করেন। ফসিল বা জীবাশ্ম। জীবাশ্ম কি ছাত্রীরা? জীবাশ্ম হচ্ছে কোনো জীবের, যেহেতু জীবাশ্ম জীবের দেহাবশেষের, বা জীব যদি কোনো কারণে মাটি চাপা পড়ে, পাথরে চাপা পড়ে, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ভূমিধস, যে কোনো কারণেই হোক, বহু বছর পর তার দেহ তো থাকবে না, তার হয়তো বোনস পাওয়া গেল, বা তার একটা ছাপ পড়ে গেল, মাটিতে যখন চাপা পড়লো তার ছাপ পড়ে গেল, দেহ মিশে গেল, পচে গেল, কিন্তু ছাপটা থেকে গেল। অনেক বছর পর ওই বিজ্ঞানীরা গবেষণা করে ওই ছাপ দেখে, ওই বোনসগুলো দেখে তারা ধারণা করে যে এরকম আকৃতির কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ ছিল যা বর্তমানে নেই। এই যে প্রমাণটা, এই ছাপটা, এই হাড়গুলো, একেই বলা হয় জীবাশ্ম। বিজ্ঞানী জেনোফেন সর্বপ্রথম জীবাশ্ম বা ফসিল আবিষ্কার করেন। এই বিজ্ঞানী জেনোফেন প্রমাণ করেন জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়, অর্থাৎ
পরিবর্তনশীল, অর্থাৎ অতীত এবং বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পরিবর্তন ঘটেছে। আরেকজন বিজ্ঞানী, বিখ্যাত গ্রিক দার্শনিক কে অ্যারিস্টটল। ইনি খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে প্রমাণ করেন জীবজগতের বিভিন্ন জীবের ভেতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উন্নত। স্বাভাবিক, আমরা চারপাশ লক্ষ্য করলেই দেখতে পারি যে সব শ্রেণীর জীব, উদ্ভিদ বা প্রাণী একই স্তরের না। কারোর উন্নত বৈশিষ্ট্য, কারোর অনুন্নত বৈশিষ্ট্য, কারোর মাঝারি বৈশিষ্ট্য, ঠিক না? অর্থাৎ এক শ্রেণীর উন্নত, এক শ্রেণীর অনুন্নত। কিন্তু যাই হোক, উন্নত অনুন্নত যে কোনো জীবই তাদের পূর্বপুরুষ থেকে এসেছে, পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে এবং বিবর্তনের মাধ্যমেই ক্রমাগত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। এই ব্যাখ্যাটা দেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তবে এই যে পরিবর্তন তার অ্যানসেস্টার বা পূর্বপুরুষ থেকে, এটা কি খুব দ্রুত সম্পাদন হয়েছে? না, এটি কিন্তু বেশ মন্থর এবং এটি কিন্তু চলমান। এমন না যে এই শতাব্দীতে এটি শেষ হয়ে গেছে, পরবর্তী শতাব্দীতে আর বিবর্তন হবে না। বিবর্তন চলমান, কারণ পৃথিবীর পরিবর্তন চলমান। তো চলমান পৃথিবীতে, পরিবর্তনশীল পৃথিবীতে খাপ খাওয়ানোর তাগিদেই জীবের আকৃতিগত, প্রকৃতিগত পরিবর্তন সাধিত হয়। এই কথাটি বলেছে এই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, এবং তথা জেনোফেনও বলেছে যে হ্যাঁ, পরিবর্তন হয়েছে। আগেকার পৃথিবীর জীব আর এখনকার পৃথিবীর জীবের মধ্যে আকৃতিগত, প্রকৃতিগত যথেষ্ট ভিন্নতা আছে। আরেকজন বিজ্ঞানী আমরা দেখি হার্বার্ট স্পেন্সার। ইনি কি করেছেন? ইনি এভলিউশন শব্দটি কীভাবে এসেছে তার সাথে এই হার্বার্ট স্পেন্সার বিজ্ঞানীর সম্পর্ক রয়েছে। এই হার্বার্ট স্পেন্সার সর্বপ্রথম এভলিউশন কথাটি ব্যবহার করেন। এভলিউশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ এভলভেরি থেকে। এভলভেরি থেকে বিবর্তন শব্দটি এসেছে। এই হার্বার্ট স্পেন্সার, উনি ইংরেজ দার্শনিক এবং শিক্ষাবিদ। ইনি প্রথম এভলিউশন শব্দটি ব্যবহার করেন। ভেরি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। একসময় বলা হতো যে ধীর অবিরাম চলমান পরিবর্তন দিয়ে কোনো সরলতম নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল এবং উন্নততর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে, তাকেই বিবর্তন বা অভিব্যক্তি বা এভলিউশন বলে। তবে মেয়েরা, বিবর্তন যে সবসময় ধীর গতিতে ঘটে তা না, অনেক সময় পরিবেশগত কারণে দ্রুত ঘটতে পারে। অর্থাৎ বিবর্তনের ওপর পরিবেশের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, বিবর্তন যে সবসময় সরল থেকে জটিল হয় সেটা না, জটিল থেকেও সরল হতে পারে। তার একটি উদাহরণ হচ্ছে মেক্সিকান কেভ ফিশ। আচ্ছা, মেক্সিকান কেভ ফিশ নামের একটি ফিশ ছিল যা জটিল থেকে সরল হয়েছে। তার দৃষ্টিশক্তি ছিল, সে যখন সমুদ্রের উপরের স্তরে বিচরণ করত, প্রয়োজনের তাগিদেই সে সমুদ্রের তলদেশে গুহায় বসবাস করা যখন শুরু করে। সমুদ্রের তলদেশ অনেক গভীর, সেখানে সূর্যালোক পৌঁছায় না, অন্ধকার। সেখানে বিচরণ করতে করতে এই কেভ ফিশে একটি পরিবর্তন আসে। কি পরিবর্তন? সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। কাজেই এখন বিবর্তন বা এভলিউশনের সংজ্ঞা জিনের অ্যালিলের মাধ্যমে দেয়া হয়। এখন লেটেস্ট যে গবেষণা, এখন এই এভলিউশনের সংজ্ঞাটা এরকমভাবে বলা হয়েছে যে অ্যালিল ফ্রিকোয়েন্সি। কি অ্যালিল ফ্রিকোয়েন্সি? আগে আমাদের বুঝতে হবে অ্যালিল কি। অ্যালিল হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমে একজোড়া জিন পাশাপাশি থাকে, ঠিক আছে? এই যে জিনের অবস্থান, এরাই বলে, এটি হচ্ছে অ্যালিল। এবং ক্রোমোজোমের জিনের ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় পরিবর্তিত হতে পারে। পিতামাতার ক্রোমোজোমে জিনের ফ্রিকোয়েন্সি বা অ্যালিল তার সন্তান সন্ততির ক্রোমোজোমের অ্যালিলের থেকে ভিন্নতা হতেই পারে। এই যে প্রজন্ম থেকে প্রজন্মে অ্যালিলের ভিন্নতা, এর মাধ্যমেই বোঝা যায় যে বৈশিষ্ট্যেরও ভিন্নতা আসবে। বৈশিষ্ট্যের ভিন্নতা আসা মানেই হচ্ছে সেটি এভলিউশন। আর এভলিউশনের প্রমাণ বা পরিবর্তন, এই যে জীবের মধ্যে পরিবর্তন, এটা তো কোনো বিজ্ঞানীর পক্ষে বেঁচে থাকা অবস্থায় গবেষণা করে তার ফলাফল পাওয়াটা আসলেই অসম্ভব, কারণ এটা বহু বছর ধরে এই পরিবর্তন সাধিত হয়।
তখন কি করলো, অ্যালিল ফ্রিকোয়েন্সি টেস্ট করলো। যেরকম সুন্দরবনের সমস্ত বাঘের সবগুলো জিন নির্ণয় করে তার একটি তালিকা তৈরি করা হলো। এটা পৃষ্ঠা 271-এর সেকেন্ড প্যারা। সেখানে কোনো জিনের কোনো অ্যালিল কতগুলো আছে ঠিক করে হিসাব করে রাখা হলো। বেশ কিছু বছর পর পরবর্তী কোনো প্রজন্মের সকল বাঘের আবার সবগুলো জিন নির্ণয় করে অ্যালিল কতগুলো করে আছে সেটিরও হিসাব করা হলো। তারপর 2 প্রজন্মের জিনগুলোর তুলনা করে যদি দেখা যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কোনো জিনের কোনো অ্যালিলের সংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন যদি লক্ষ্য করা যায়, তখন কিন্তু বলা যাবে যে হ্যাঁ, এই পপুলেশনে বা এই বাঘের, কারণ আমরা নির্দিষ্ট এলাকার বাঘ, শুধু বাঘ প্রজাতি নিয়েই আমরা এখানে গবেষণা করছি, এই পপুলেশনে এই বাঘের জনসংখ্যায় এই জায়গাতে বিবর্তন ঘটছে। বিবর্তন হয়ে গেছে না, বিবর্তন ঘটছে, কারণ অ্যালিলের ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটেছে। এক প্রজন্মের অ্যালিলের জিনের অ্যালিল থেকে আর এক প্রজন্মের নির্দিষ্ট জিনের অ্যালিলের পরিবর্তন সাধিত হয়েছে এবং উল্লেখযোগ্য হারে। তখন বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ, এই পপুলেশনে বিবর্তন ঘটছে। বিবর্তন হয়ে গেছে এটা না, বিবর্তন ঘটছে, এটা চলমান, এটি প্রমাণ। অর্থাৎ অ্যালিল ফ্রিকোয়েন্সি দ্বারা বিবর্তন যে চলছে সেটি প্রমাণ করা যায়। এখন আমরা জানব জীবনের আবির্ভাব। জীবন কিভাবে পৃথিবীতে আসছে তার আগে জানতে হবে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। একটা কমন থিওরি আছে না, বিগ ব্যাং, সেখান থেকে সৌরজগৎ, তারপর পৃথিবী, তারপর পৃথিবীর চারদিকে চাঁদ, কিভাবে হয়েছে একটা ভিডিও আছে, মজার ভিডিও, খেয়াল করো, ভালো লাগবে দেখতে। মহাকর্ষ বল।
মেঘের আবরণ দেখা যাচ্ছে। তাহলে এই গেল আমাদের পৃথিবী সৃষ্টির ইতিহাস। অর্থাৎ আমরা জানলাম কি পৃথিবী এক সময় কি 450 কোটি বছর বা 4.5 বিলিয়ন বছর আগে সূর্য থেকে সৃষ্টি এই পৃথিবী ছিল একটি উত্তপ্ত গ্যাস পিণ্ড। তোমরা দেখলে ক্রমাগত ঠান্ডা হলো, তাপ বিকিরণ করলো, ফলে জলীয় বাষ্প তৈরি হলো। জলীয় বাষ্প থেকে তৈরি হলো মেঘ, মেঘ থেকে আবার বৃষ্টি, প্রথম বৃষ্টি। সেই বৃষ্টির মাধ্যমে তৈরি হলো 3 ভাগ জল বা সাগর। এই মেঘ থেকে সমুদ্রের আবির্ভাব। এক সময় ওই সমুদ্রের পানিতেই প্রাণের আবির্ভাব হয়। সমুদ্রের পানিতে সৃষ্ট জীবকুলের ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে বর্তমান বৈচিত্র্যময় জীবজগৎ। অর্থাৎ বলা হচ্ছে বর্তমান জীবনের বা প্রাণীর প্রথম আবির্ভাব ঘটে সমুদ্রের পানিতে। এর সপক্ষে কিছু প্রমাণ আছে, আমরা পরে স্লাইডে দেখাবো। এখন পৃথিবী আবির্ভাব হল, এখন জীবন কিভাবে আসবে? আজ থেকে 260 কোটি বছর আগে। আর পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে 400 কোটি বছর আগে। আর আজ থেকে 260 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু কোনো অক্সিজেন গ্যাস ছিল না। অহরহ তখন এরকম বজ্রপাত হতো, আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, তারপর এরকম আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এর ফলে এই বায়ুমণ্ডলের এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, CH4 মানে হচ্ছে মিথেন, NH3 হচ্ছে অ্যামোনিয়া, আর H2O হচ্ছে জলীয় বাষ্প। এরা ওই বায়ুমণ্ডলের উচ্চতাপে যেহেতু অনেক অগ্নুৎপাত হতো, তাই জন্য বায়ুমণ্ডল অনেক গরম থাকতো, বজ্রপাত হতো। এই কারণে এই যৌগগুলো গঠন করে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। কি গঠন করে? অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি করেছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন, এই নিউক্লিয় প্রোটিন তৈরি হওয়ার পর এই নিউক্লিয় প্রোটিন অনুলিপন ক্ষমতা প্রাপ্ত, অর্থাৎ রেপ্লিকেট করার ক্ষমতা অর্জন করে। যখনই রেপ্লিকেট করার ক্ষমতা অর্জন করে তখনই শুরু হয় প্রাণের অস্তিত্ব, এবং প্রথম প্রাণ হচ্ছে প্রোটোভাইরাস। এই যে এই পর্যন্ত রাসায়নিক, নিউক্লিয় প্রোটিন পর্যন্ত রাসায়নিক অবস্থা, এই পর্যন্তকে বলা হয় কেমিক্যাল এভলিউশন বা রাসায়নিক অভিব্যক্তি। তারপর প্রোটোভাইরাস থেকে শুরু হচ্ছে জৈব বিবর্তন, জীবের সূচনা, জৈব বিবর্তন। আর এই যে কেমিক্যাল এভলিউশনটা, এটি জীবনের সৃষ্টিতে সাহায্য করছে। একটা নতুন, একটা প্রথম জীবন আবির্ভাবে এই রাসায়নিক যৌগগুলো
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথমে কার্বন ডাইঅক্সাইড, আমি আবার বলছি অ্যামোনিয়া, অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প, হাইড্রোজেন সালফাইড গ্যাস ছিল, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ যেরকম আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপর আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, বজ্রপাত, এর মাধ্যমে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয় নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন অনুলিপন ক্ষমতা প্রাপ্ত হয়, ফলে প্রাণের সঞ্চার হয়, তৈরি হয় প্রোটোভাইরাস। এই নিউক্লিয় প্রোটিন পর্যন্ত বলা হয় রাসায়নিক অভিব্যক্তি। প্রোটোভাইরাস থেকে ভাইরাস, ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী দশা, অর্থাৎ জীবিত দেহের সংস্পর্শ ব্যতীত ভাইরাস জড়ের মতো আচরণ করে। তাই ভাইরাসের জীবেরও বৈশিষ্ট্য থাকে, জড়েরও বৈশিষ্ট্য থাকে। যেমন এখনকার যে করোনা ভাইরাস, বলা হয় সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ যে বাহক যদি না পায় এই করোনা ভাইরাস, তাহলে সে বংশবৃদ্ধি করতে পারবে না। এবং বাহককে এখানে জীবিতকে বাহক মানুষের কথা বলছে, যে আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং রাখি তাহলে একজন থেকে করোনা ভাইরাস আর একটা দেহে প্রবেশ করতে পারে না। যার দেহে করোনা ভাইরাস আছে সে যা ধরছে, যেখানে সে হাঁচি দিচ্ছে সেখানে ভাইরাসটা ছড়িয়ে দিচ্ছে, তাহলে সেটি একটি জড় অবস্থা, এবং ওই জড় অবস্থায় ভাইরাস নিষ্ক্রিয় থাকে, সে কিছুই করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। কিন্তু সেখানে যদি কোনো জীবিত জিনিসের সংস্পর্শে যায় তখন এই ভাইরাসটা বংশবৃদ্ধি করে, অর্থাৎ বাহক সাহায্য করে বা পোষক সাহায্য করে ভাইরাসকে বংশবৃদ্ধি করতে। তাই আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যাতে সংস্পর্শ এড়িয়ে চলি, তাহলে এই ভাইরাসের প্রকোপটা কমবে। বংশবৃদ্ধি কমা মানে এর প্রাদুর্ভাব কমে যাওয়া। তাহলে প্রোটোভাইরাস থেকে ভাইরাস, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে উন্নত, কারণ ভাইরাসকে বলা হয় অকোষীয়, আর ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। আদিকোষী কেন? কারণ ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটি সুগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, এটি সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। ব্যাকটেরিয়া থেকে আবার প্রকৃতকোষী বা ইউক্যারিওট, সেটা হচ্ছে প্রোটোজোয়া, এটি এককোষী, যেরকম অ্যামিবা, অ্যান্টামিবা, হিস্টোলাইটিকা, এরা এককোষী, সুগঠিত নিউক্লিয়াস। সেখান থেকে এককোষী থেকে বহুকোষী জীব, এই বহুকোষী জীব থেকে একদিকে উদ্ভিদ জগৎ আর একদিকে প্রাণী জগৎ, এভাবেই শুরু হয়েছে এই কেমিক্যাল এভলিউশন থেকে বর্তমান জীব সম্প্রদায়, বৈচিত্র্যময় জীব সম্প্রদায়। এই গেল আমাদের জীবনের আবির্ভাব, এবং এই ফ্লোর চার্টটা মাথায় রাখতে হবে। এই জীবনের আবির্ভাবে ব্যাকটেরিয়া পর্যন্ত এসে, প্রোটোজোয়া এসে, তারপর কোনো এক সময় কোষে ক্লোরোফিল সঞ্চার হয়। ক্লোরোফিল সঞ্চার হলে সেখান থেকে ফটোসিনথেসিস করার ক্ষমতা অর্জন করে। ফটোসিনথেসিস ক্ষমতা অর্জন করলে সেখানে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন গ্যাসের সূচনা হয়। তখন বাতাসে অক্সিজেন গ্যাস যখনই বাতাসে ছাড়লো বা তৈরি হলো এই সালোক সংশ্লেষণের ফলে, তখনই পৃথিবীতে সবাত শ্বসনকারী জীবের সূচনা ঘটল। অর্থাৎ অবাত শ্বসনকারী জীবের সূচনা আগে হয়েছে, সবাত শ্বসনকারী জীব পরে এসেছে। এখানে জীবকোষের ছবি আছে। আমি একটু আগে বলেছিলাম যে জীবনের আবির্ভাব যে সমুদ্রের পানিতে হয়েছে তার সপক্ষে কি প্রমাণ। এখানে জীবকোষের যে বিভিন্ন লিকুইড বা জীবদেহের বিভিন্ন তরল পদার্থ বা থেকে বোঝা যায় যে এর স্বাদটা লবণাক্ত, এবং এই লবণাক্ত স্বাদের জন্য যে দায়ী, সেটা সমুদ্রের পানি লবণাক্ততার জন্য যে লবণগুলো দায়ী তার সাথে মিল রয়েছে। এটি একটি প্রমাণ। আর একটি প্রমাণ যে এখনও সমুদ্রের পানিতে এককোষী সরল জীবের অস্তিত্ব রয়েছে। তাহলে এই দুটো যুক্তি দিয়ে বিজ্ঞানীরা বলে দৃঢ়ভাবে যে হ্যাঁ, জীবনের আবির্ভাব সমুদ্রে হয়েছে, এবং এটা হওয়াই স্বাভাবিক, কারণ পৃথিবীর বেশিরভাগ অংশে মেরিন ওয়াটার, 4 ভাগে ভাগ করলে 3 ভাগই এই মেরিন ওয়াটারে আবৃত। এখন স্লাইডে যাকে দেখতে পাচ্ছেন কে? চার্লস রবার্ট ডারউইন, প্রকৃতি বিজ্ঞানী। ওনার 1809 সালে ওনার জন্ম, 1882 সালে ওনার মৃত্যু। উনি 73 বছর পর্যন্ত বয়স
বয়সে মারা যান। এই চার্লস ডারউইনকে বলা হয় জৈব বিবর্তন বা বিবর্তনের জনক, এভলিউশনের জনক, এভলিউশন বিদ্যার জনক এই চার্লস রবার্ট ডারউইন। উনি প্রথম বলেছেন যে না, পরিবর্তন কিন্তু হচ্ছে। আগের পৃথিবীর এখনকার পৃথিবীর জীব একরকম নয়। জীব তার প্রয়োজনেই পরিবেশের সাথে, নতুন নতুন পরিবর্তনশীল পরিবেশের সাথে টিকে থাকার জন্যই নিজের দেহে গঠনে পরিবর্তন এনেছে। কারণ পরিবর্তন না আনলে সে টিকে থাকতে পারবে না। যারা পরিবর্তন আনতে পারেনি তারা বিলুপ্ত হয়ে গেছে। এই সম্পর্কে তিনি একটি বই প্রকাশ করেন 1857 সালে। বইটি বিশ্ববিখ্যাত বই, যার নাম অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আমরা ভিডিওতে দেখব। এই বইটিতেই তিনি তার ডারউইনের তার তত্ত্বটা প্রকাশ করেন, যা ডারউইনিজম বা ডারউইনের মতবাদ নামে পরিচিত। এই বইটিতে যা তিনি প্রকাশ করেন তার পিছনে ছোট্ট একটি গল্প আছে, আমরা ভিডিওতে দেখব, আমি ছোট্ট করে বলছি। 22 বছর বয়সে 1831 সালে 31 সালে আর কি, তিনি একটি জরিপ দলের সাথে সমুদ্র ভ্রমণের সুযোগ পান জাহাজে করে। ওই পরিভ্রমণকালে তারা বিভিন্ন অন্যান্য সায়েন্টিস্টও ছিল, তাদের সাথে মিলে বিভিন্ন জায়গায় প্রাণী, জীব, উদ্ভিদ পর্যবেক্ষণ করে, বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে। এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি তার প্রত্যাবর্তন করে সেই জাহাজ থেকে প্রায় 5-6 বছর পরে প্রত্যাবর্তন করে 1937 সালে ইংল্যান্ডে। তারপরে আরও 20 বছরতে তিনি তার এই ভ্রমণের মাধ্যমে যার সে লব্ধ জ্ঞান, সেটি রিসার্চ করে, গবেষণা করে তিনি 20 বছর পরে এই বইটি প্রকাশ করেন। এটি আমরা একটু দেখব এবং এই বইটিতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন, বিবর্তনের সপক্ষে কিছু যুক্তি দেন। আমরা আগে ভিডিওটি দেখি। Created mankind in his own image and likeness was shared by most Western scientists until the middle of the 19th century. They thought all the creatures of the planet had been conceived by a divine force. That is, a fossil. Some researchers were already talking about an evolution of the species, but the British naturalist was the first to explain with evidence how evolution might occur. অনেক কিছু পরীক্ষা করেন। This theory radically changed biology, offering a new explanation of the origin of human beings. It also made him one of the most influential scientists and intellectuals in history. But to get there, he had to make an extraordinary journey, perform hundreds of experiments, and spend 20 years refining his ideas. In 1831, Darwin was 22 years old and studying at the University of Cambridge when he was invited as a naturalist to a great expedition. He boarded the HMS Beagle and spent almost 5 years traveling several continents, starting in South America, from which he brought back dozens of life specimens, illustrations, and fossils. These fossils gave him one of the first clues about evolution. For example, observing the remains of a mylodon, a giant animal similar to the sloth, he thought that those similarities were probably not a coincidence. There had to be some kind of link. When he stopped at the Galapagos Islands, Darwin also observed its giant tortoises, which lived in nearby islands that showed unique physical characteristics in each island. In the humid areas, where vegetation was abundant, the turtles had a short neck and a dome-shaped shell, whilst in the islands with a drier environment, they had a saddle-like shell and a longer neck. But could he explain that difference? Upon his return, Darwin spent time observing how animal breeders and gardeners crossbred animals of species to create new varieties. For that creation to be successful, the artificial selection made by man was key. Darwin realised that the natural world probably made the same kind of selection, but he could explain how it happened, until he read the work of Thomas Robert Malthus, a British intellectual from the 18th century. In an essay on demography, Malthus said that as the population in Europe was growing, at one point it would increase much more than the food supplies available, and that would cause সবাই কি টিকে থাকে না?
ঝরে পড়ে। This idea helped Darwin explain how evolution works. In nature, there is a struggle for survival, in which the strongest individual is not necessarily Predator. the survivor. Instead, Shikar. it's the one which best adapts to the environment where it lives. If a living being has any trait that helps it to survive, it will be more successful at reproduction. Those which don't adapt would die without descendants. The creatures with the most successful reproducer will pass their traits to their lineage, and so on, until these variations end up becoming a new species. That's why the differences between the Galapagos tortoises were a product of evolution. In a dry environment, those with longer necks could reach the bushes easily in order to get food, whilst those who lived in a humid environment could eat grass and protect themselves from predators, thanks to their shorter neck and the dome-shaped shell. Darwin said that all species, including humans, were not created independently, but they descended from a common ancestor. From then on, life on the planet began to diversify. 20 years after his trip, Darwin had written thousands of pages, but he hadn't published any. He wanted to have irrefutable evidence, perhaps because he knew that his theory was going to cause quite a stir. But everything changed when he received a letter from Alfred Russel Wallace, an admirer and fellow naturalist who told him that we had reached the same conclusion. Evolution was produced by natural selection. Darwin panicked, facing the possibility that Wallace could take sole credit for the theory. So the two naturalists agreed to present a joint letter explaining their findings. এই আরেকজন বিজ্ঞানীর But a year নাম later, তোমাদের বই আছে। Darwin published his book titled On the Origin of Species, and he became a ইনি celebrity হচ্ছে অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। community. His findings shook the foundations of Victorian Britain. Like Copernicus in his time, Darwin changed the game by explaining that diversity came from a biological process without any interference from God. Darwin put human beings at the same evolutionary level as all creatures on the planet. Scientific advances have confirmed his theory, and even the Catholic Church ended up accepting decades later that evolution is compatible with faith. And today, more than 150 years after Darwin's theory became known, we know that evolution is a fact. The planet keeps changes, sometimes dramatically, and we keep changing with it. এই যে দেখলে, এটা কিছু বুঝলে নাকি কঠিন লাগলো? খুব দ্রুত গেল না ভিডিওটা? বেশি কিছু বোঝার এখানে নেই। আমি সংক্ষেপে বলছি, ডারউইনের ওই যে ছোট গল্পটার কথা বলেছিলাম, তিনি যে জাহাজে ঘুরতে যায় 22 বছর বয়সে, 5 বছর যাবৎ এরকম সাউথ আমেরিকার বিভিন্ন দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করে, তারপর সে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করে, সেই গবেষণালব্ধ জ্ঞান তিনি নিয়ে আরও রিসার্চ করে, 20 বছর পরে সেই বইটি প্রকাশ করে। এর মধ্যে একই সময়ে আলফ্রেড রাসেল ওয়ালেস ইনিও অনুরূপ তত্ত্ব প্রণয়ন করে, কিন্তু ডারউইন প্রথম প্রকাশ করে বিধায় ডারউইনই সব জায়গায় বেশি পরিচিতি লাভ করে। আর ডারউইনের এই গবেষণালব্ধ 6টি অনুসিদ্ধান্ত আছে। এই কথাগুলোই ওই ভিডিওতে আছে, আমি বলছি, এটা মিলিয়ে দেখো, খেয়াল করো। প্রথম পয়েন্টে বলেছে, ডারউইন দেখেছে যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। ওখানে দেখেছিল যে জনসংখ্যা বৃদ্ধির একটা জায়গা ছিল। বিজ্ঞানী ম্যালথাস পরিসংখ্যানের একটি তত্ত্ব আবিষ্কার করেছে, ম্যালথাসের তত্ত্ব, যে যেভাবে বাড়ে আসলে সেভাবে টিকে থাকে না, কোনো না কোনোভাবে ঝরে পড়ে। মানে অতিরিক্ত হয়ে গেলে সেই জনসংখ্যা প্রাকৃতিক নিয়মেই ঝরে পড়বে, আবার স্বাভাবিক অবস্থায় আসবে। ডারউইন বলেছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, একটি সরিষা গাছ থেকে 7,30,000 চারা গাছ হওয়ার কথা, কিন্তু আসলে তো 7,30,000 চারা গাছ একটা গাছ থেকে হয় না, কারণ উপযুক্ত পরিবেশ বা প্রত্যেকটা বীজ কি অঙ্কুরোদ্গমের সুযোগ পায় না। একটি স্যামন ফিশ 3 কোটি ডিম পারে। 3 কোটি ডিম থেকেই যদি 3 কোটি স্যামন ফিশের বাচ্চা হতো, তাহলে তো
ভাগ জলরাশির অধিকাংশ জলরাশির স্যামন ফিশ দেখা যেত, কিন্তু বাস্তবে সেটা হয় না। কিন্তু যেটা কি, যে অত্যাধিক হারে জনসংখ্যা প্রবণতা বা বংশবৃদ্ধি করার প্রবণতা প্রতিটি জীবের আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। বংশবৃদ্ধি করার প্রবণতা বেশি থাকলেও এই সীমিত খাদ্য বাসস্থানের কারণে সেই প্রথম পয়েন্টটা ফলপ্রসূ হয় না। ঠিক আছে, কারণ পৃথিবীর আয়তন তো সীমিত, বাসস্থান সীমিত। 3 নাম্বার হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। যেহেতু সীমিত খাদ্য, সীমিত বাসস্থান, সুযোগ সুবিধা কম, তাই যে বংশবৃদ্ধির মাধ্যমে যে পপুলেশনটা হয় তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে যে কিভাবে নিজেকে টিকে রাখা যায়। এই সংগ্রাম 3 ধরনের। একটি হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, পরিবেশের। আন্ত মানে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, যেটা সেটা আন্তঃপ্রজাতির। অন্ত মানে একই প্রজাতির মধ্যে, যেমন এই স্লাইডে দেখো, এখানে সিংহ, এখানে হায়না, ভিন্ন প্রজাতির মধ্যে। ওর শক্তিশালী, সে তাকে শিকার করে খাচ্ছে, ঠিক না? এটা দেখতে খুব হিংস্র মনে হচ্ছে, কিন্তু এটি স্বাভাবিক। এটি আমাদের ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান, যে প্রাণীরা আর এক প্রাণীকে, শিকারজীবী প্রাণীরা আর এক প্রাণীকে, মাংসাশী প্রাণীরা এরকম শিকার করেই টিকে থাকে। তাহলে এই যে সংগ্রাম, এটি হচ্ছে আন্তঃপ্রজাতিক। আর এটি এখানে অন্তঃপ্রজাতিক। এখানে খাদ্য, এই খাদ্যের উৎসের জন্য একই প্রজাতির দুটি প্রাণীর মধ্যে স্ট্রাগল বা সংগ্রাম চলছে। এখানে মানুষের কথা যদি আমরা বলি, আমরা যেরকম আমাদের প্রয়োজনে, আমাদের 5টি মৌলিক চাহিদা পূরণের জন্য বন জঙ্গল পরিষ্কার করে ফেলছি, বন জঙ্গল পরিষ্কার করে রাস্তাঘাট, বাড়িঘর, বাসস্থান তৈরি করছি, কারণ আমাদের সুবিধার জন্য। এই বন জঙ্গল ধ্বংস করার মাধ্যমে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখানে সবলরা টিকে থাকতে পারছে, প্রয়োজন মতো কাজ করতে পারছে, কিন্তু বঞ্চিত হচ্ছে বনাঞ্চলের বন্য প্রাণীরা, উদ্ভিদরা। তাহলে এটাও কিন্তু আন্তঃপ্রজাতিক। আরেকটি সংগ্রামের কথা বলেছে পরিবেশ। এই যে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, বালিঝড়, অগ্ন্যুৎপাত, এরকম প্রতিকূল পরিবেশে কিন্তু জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তখন জীব তার অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এই প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে। যে প্রাণীগুলো টিকে থাকতে পারে প্রতিকূল পরিবেশে, তারাই বেঁচে থাকে। আর যাদের এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা থাকে না, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। চতুর্থ পয়েন্ট হচ্ছে প্রকরণ বা জীবদেহে পরিবর্তন। নিষেকের মাধ্যমে যে বংশ পরম্পরা নতুন প্রজন্ম আসে, সেখানকার বৈশিষ্ট্যকে এখানে বলা হচ্ছে। এই বৈশিষ্ট্য পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অর্থাৎ অনুকূল প্রকরণও হতে পারে, প্রতিকূল প্রকরণ হতে পারে। যদি নতুন প্রজন্মে অনুকূল প্রকরণ থাকে, তাহলে ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এক বাবা মার 2 সন্তান, একজনের একটুতেই ঠান্ডা লাগে, একটু আইসক্রিম খেলেই বা একটু বেশিক্ষণ গোসল করলেই ঠান্ডা লাগে, আর একজনের আইসক্রিম খাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, দিব্যি কিন্তু কোনো অসুস্থতা হচ্ছে না, জ্বর আসছে না। কেন এরকম হচ্ছে? এর মানেই একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, স্ট্রং, আর একজন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। এই যে যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, সে কিন্তু স্বাভাবিক কার্য করতে পারবে না, সে অসুস্থ হয়ে পড়ে থাকবে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। আর যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, সে কিন্তু স্ট্রাগল করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে তার স্বাভাবিক জীবনযাত্রায় কোনো সমস্যা হবে না। তাহলে এখানে সে টিকে থাকলো, আর যে টিকতে পারছে না সে একসময় নিঃশেষ হয়ে গেল। ভাই বোনের মধ্যে সবাই কি সমান আয়ু হয়? কেউ বেশি দিন বাঁচে, কেউ কম বাঁচে, ঠিক না? এক একজনের শারীরিক গঠন এক এক রকম। এই যে যেই জীবটি অনেক দিন বেঁচে থাকছে, সুবিধা মতকভাবে জীবনযাপন করতে পারছে, তাকে বলা হয় যে সে যোগ্য এবং তার মধ্যে অনুকূল প্রকরণ আসছে। আর যে টিকে থাকতে পারছে না, স্বল্পায়ু, বিলুপ্ত হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে সে অযোগ্য বা সেখানে প্রতিকূল প্রকরণ আসছে। এই যে প্রতিকূল প্রকরণ আসলো, অনুকূল প্রকরণ আসলো, এটা কে সিলেক্ট করে? সেই প্রজন্ম সিলেক্ট করে নাকি পিতামাতা সিলেক্ট করে? পিতামাতাও সিলেক্ট করে না, প্রজন্মও করে না, এটা প্রকৃতি করে। প্রকৃতি নির্বাচিত করে কোন জীবটি টিকে থাকবে, সে অনুযায়ী তার ভেতরে যে বৈশিষ্ট্যটা দিয়েছে, অনুকূল বৈশিষ্ট্যটা দিয়েছে, যার কারণে সে
প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারছে, জনসংখ্যা বৃদ্ধি করতে দিব্যি ভালো আছে। তাহলে এই যে প্রকৃতি প্রদত্ত একটা পক্ষপাতপূর্ণ একটা বিষয়, একেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এটি পাঁচ নম্বর পয়েন্টে আছে যে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। ডারউইন বলেছে অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা পায় এবং তারা টিকে থাকে বেশি। ডারউইনের মতবাদ অনুসারে পরিবর্তিত পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিতে পারে তাকে বলে যোগ্য, আর সেই জয়ী থাকে, প্রতিযোগিতায় জয়ী হয়ে টিকে থাকে শেষ পর্যন্ত। আর যে পারে না সে অযোগ্য, সে একসময় বিলুপ্ত হয়ে যায়, একটু আগেই বলেছি। লাস্ট পয়েন্টে ডারউইন বলেছে নতুন প্রজাতির উৎপত্তি। যেসব প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায় প্রকৃতি তাদের নির্বাচন করে, তাদেরকে লালন পালন করে। সুবিধাজনক প্রকরণগুলো প্রাণী এবং উদ্ভিদের পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে তাদের সাহায্য করে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে তারা বংশবিস্তার করার সুযোগ পায়। এই বংশধর এবং তারা যখন আবার বাবা মা হয় তাদের বংশধরদের মধ্যে স্বাভাবিক সে অনুকূল প্রকরণগুলো বংশ পরম্পরা সঞ্চারিত হয়। তো এইভাবে যুগ যুগান্তর ধরে প্রকৃতি দ্বারা নির্বাচিত হতে থাকে এবং একসময় তাদের মধ্যে নতুন প্রজাতির সৃষ্টি হয় এবং নতুন প্রজাতিটা অবশ্যই আগের থেকে আলাদা হবে না, এই জন্যই তো বলেছে নতুন প্রজাতি। এই যে নতুন প্রজাতির সৃষ্টি হয় এটি আবার 3টি উপায় হয়। 1 নম্বর উপায় হচ্ছে মূল প্রজাতি থেকে ভিন্ন, একদম আইসোলেট। 2 নম্বর বলেছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, সেখান থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একদম প্রজাতি সৃষ্টি হয়। আবার 3 নম্বর পয়েন্ট বলেছে যে সংকরায়নের মাধ্যমে যদি ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায় তাহলেও কিন্তু ভিন্ন বৈশিষ্ট্য। আমরা জানি একই প্রজাতিতে একই রকম ক্রোমোজোম থাকে সমসংখ্যক, যেমন হোমোস্যাপিয়েন্স মানব প্রজাতি, এখানে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এক এক প্রজাতিতে এক এক ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট এবং কোনো কারণে যদি সংকরায়নের ফলে সেটা হয় ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায় তখনই বলে এটা পলিপ্লয়েডই ঘটেছে, তখন কিন্তু ভিন্ন প্রজাতির আবির্ভাব ঘটে। আর ভিন্ন প্রজাতির আবির্ভাব মানেই পরিবর্তন, অর্থাৎ বিবর্তন। ডারউইন তার এই 6টি অনুসিদ্ধান্ত দিয়ে বিবর্তনের সপক্ষে যুক্তি উপস্থাপন করেছে। এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, বই সুন্দরভাবে দেয়া আছে, সবগুলো কখনোই একসাথে আসে না, নির্দিষ্ট করে দেয়, সেখান নির্দিষ্ট পয়েন্ট করে দিবে উদ্দীপকের সাথে মিল রেখে, তো তোমাদের সব পড়তে হবে। আচ্ছা, প্রজাতির টিকে থাকার জন্য বিবর্তনের গুরুত্ব এটা আর বলার অপেক্ষা রাখে না, ঠিক না? কারণ তোমরা জানো যে দেখেছো পৃথিবী পরিবর্তনশীল, আর পৃথিবী পরিবর্তনশীল পৃথিবীতে আমাকে টিকে থাকতে হবে, অর্থাৎ প্রতিকূল পরিবেশ, এক এক সময় এক এক পরিবেশ। তার টিকে থাকতে গেলে আমার একই রকম অবস্থা রাখলে চলবে না, আমাকে পরিবর্তন হতে হবে, সময়ের সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই জন্য বলেছে যে প্রজাতির টিকে থাকতে বিবর্তন প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। এই গেল আমাদের জীবের বংশগতি ও বিবর্তনের লাস্ট টপিকস, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজন হলে একাধিকবার ক্লাস দেখবে। আচ্ছা, এখানে একটা স্লাইড ছিল যে টাইপস অফ ন্যাচারাল সিলেকশন। দেখো এখানে তোমাদের বইয়ে এরকম একটি ব্যাপার আছে যে সবুজ বিটল এবং আরেকটি হচ্ছে এই কালারফুল বিটল, কিন্তু এই পাখিটা কোনটা খাচ্ছে? সবুজ বিটলটাই খাচ্ছে, খেয়াল করেছো? এখন এক সময় কি হবে, সবুজ বিটলটা বিলুপ্ত হয়ে যাবে, কারণ এটি বেশি টিকে থাকতে পারছে না। এই পাখিটি এই বিটলটাই খাচ্ছে, অর্থাৎ এই পরিবেশে সবুজ বিটলটার জন্য প্রতিকূল, কিন্তু এই কালারটা থাকছে। আস্তে আস্তে দেখা যাবে যে এটি শেষ পর্যন্ত থেকে যায়। তাহলে এই যে এটা বিলুপ্ত হয়ে গেল কিন্তু ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে গেল, ঠিক না? আদি থেকে এখন ভিন্ন বৈশিষ্ট্য, এক সময় সবুজ বিটলটা বিলুপ্ত হতে হতে এক সময় তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, তখন এই কালারের বিটল দেখা গেল। বাদামি বিটলটিকে এই যে টিকে থাকা, এটি কিন্তু প্রাকৃতিকভাবে ঘটেছে, কারণ এই পাখিটি এটি নির্বাচিত করেছে তার খাদ্য হিসেবে, তাই সবুজ বিটলটা বিলুপ্ত হয়ে একসময় বাদামি বিটলের
প্রাচুর্য আসলো। তাহলে এটিও টাইপস অফ ন্যাচারাল সিলেকশন। দেখো আরেকটা স্লাইডে দেখেছি যে 1 2 3 4 কীভাবে বিবর্তন হয়েছে প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এক সময় এরকম ছিল, তারপর এই অবস্থা, তারপর অর্থাৎ পরিবর্তন সাধিত হয়েছে। এটা তো আমাদের ফার্স্ট স্লাইডেই ছিল যে পরিবর্তন হতে হতে দেখো একটা নতুন প্রজাতি, এখানে চতুষ্পদী প্রাণী ছিল, সেখান থেকে বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির আবির্ভাব হলো। তাহলে এখানেও কিন্তু ডারউইনের লাস্ট পয়েন্টের প্রমাণ যে নতুন প্রজাতির উৎপত্তি হয় বিবর্তনের মাধ্যমে। ঠিক আছে ছাত্রীরা, আমরা সেকেন্ড টার্মের সিলেবাস শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আরও রিভিশন ওয়ার্ক করাবো আর ক্রিয়েটিভ কোয়েশ্চেন অবজেক্টিভ করবো। আর দেখি আমি তোমাদের সাথে MCQ টেস্ট আমার নেওয়ার ইচ্ছা আছে, আমি দেখি জুমে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি কিনা। ঠিক আছে, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, হাসি খুশি থাকো। মনোটোনাস হলে চলবে না, একঘেয়েমি যেন না লাগে, এই জিনিসটা খেয়াল করবে, তাহলেই কিন্তু হতাশা চলে আসবে। কোনোভাবেই হতাশ হলে চলবে না। বাড়িতে নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে সব সময়, ঠিক আছে? কারণ স্বাস্থ্যের যত্ন নিবে অবশ্যই, মনেরও যে স্বাস্থ্য আছে এটা তোমরা জানো, সেই স্বাস্থ্যের প্রকৃত স্বাস্থ্য। মন ভালো তো সব ভালো, ঠিক আছে? আমি জানি হলিক্রসের ছাত্রীরা অনেক স্মার্ট, তোমাদের বাবা মা অনেক সচেতন, তোমরা অবশ্যই অনেক যত্নে আছো, ভালো আছো, এবং সবার জন্য প্রার্থনা করতে হবে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো।